আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামা শুরুতেই আমরা এইটামার মেন লিড ইমুকে দেখতে পাই। সে ইটালির মধ্যে একটা লোককে মেরে ফেলে আর কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার জন্য হংকং যায়। এই ব্যাপারটা সবাই ভুলে যাওয়ার পর্যন্ত হংকং এ থাকতে পারে। হংকং এ তার দেখা শিশির সাথে হয়। শিশির জানতো না যে সে একজন মাফিয়া। শিশির ভাবে সে একজন মেল মডেল। শিশি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করত আর সে হাই স্কুলে পড়তো, কিন্তু তার কাছে অনেক বেশি টাকা ছিল। শিশি বলে, তুমি যদি আমার একটা উইশ পূরণ করো তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিই। কিন্তু সে এটা জানতো না যে ইটালিয়ান মাফিয়ার কাছেও কম টাকা ছিল না। সে তো তার বাচ্চামেগুলোকে দেখে এভাবেই বসেছিল। শিশি তাকে বলে, তোমার নাম কি আর তোমার বয়স কত, আর তুমি যদি তোমার অ্যাপস গুলোকে দেখাও তাহলেই আমি সিদ্ধান্ত নিতে পারবো। সে তখন আনবান্ডন করতে লাগে আর বলে, আর ইউ শিওর? শিশি তখন তার কাছে এসে নিজেই চেক করে নেয় আর বলে, তুমি একদমই পারফেক্ট ওই কাজের জন্য। তুমি আমার মায়ের জন্য একদমই বেস্ট চয়েস। তুমি আমার মায়ের টাইপেরই। এটা শোনার পর তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল এই ছোট মেয়েটা নিজের জন্যই দেখতে এসেছে, কিন্তু সে তো তার মায়ের জন্য একটা ছেলেকে খুঁজছিল। শিশু বলে, আমার মা ইয়াং ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করে আর এখন ওনার একটা বয়ফ্রেন্ড আছে। আমার তাকে একদমই পছন্দ না। আমি তাকে অ্যাজ এ ফাদার অ্যাকসেপ্ট করতে পারবো না। এই জন্য তুমি আমার মায়ের কাছে যাবে আর তাদের দুজনের ব্রেক আপ করিয়ে দিবে। এই জন্য শিশি তাকে অফার দেয় আর তার হাত ধরে ওই অফারটাকে বাড়াতে লাগে। কিন্তু শিশি জানতো না যে ইউমো তাকে পছন্দ করে ফেলেছে। তখন ইউমো তার কাছে যায় কলম নেয়ার জন্য, আর শিশি যে এগ্রিমেন্টটাকে করেছিল ওইটার মধ্যে ইউমো সই করে দেয় আর বলে, অনেক তাড়াতাড়ি তুমি রেজাল্ট পেয়ে যাবে। আর এমনটাই হয়। কিছুদিন পরে শিশি লক্ষ্য করেছে তার মা ইমুর সাথে আর যে ছেলেটাকে তার মায়ের লাইফ থেকে বের করতে চাচ্ছিল সে সত্যি ডাম্প হয়ে গেছে। শিশি ভাবে এই মেল মডেলটা তো তার কাজটাকে অনেক ভালোভাবেই করেছে, কিন্তু সে এটা জানতো না যে ইমু তার মাকে সিডিউস করে না, তার মায়ের বয়ফ্রেন্ডের সত্যিটা তার মায়ের সামনে এনে ব্রেক আপ করিয়েছে। তার কিছুদিন পরেই তার মা মারা যায় আর ইমু তার মায়ের ফিউনারেলে কষ্ট পেয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শিশি তার মায়ের ফিউনারেলে লাল ড্রেস পরে আসে আর ইমুর কাছে এসে বলে, তোমার জন্য তো এটা খুশির দিন, তাই আমি খুশির ড্রেস পরে এসেছি। আর সে ওই বোকেটা দিয়ে ইমুর মুখের মধ্যে মারে, কারণ তার এটা মনে হচ্ছিল যে ইমু আসার পরেই তার মায়ের লাইফের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। আর সে এটা ভাবতে লাগে যে ইমুই তার মায়ের কিলার, কারণ তার মায়ের উইলটাও সবার সামনে এসেছিল, যেখানে তার মা সবকিছুর উপরে ইমুকে গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল আর ওনার মেয়েকে ইমুর সব রুলগুলোকে মেনে চলতে হবে। সে যদি তার মায়ের সব সম্পত্তি চায় তো। আর এই সবকিছুর মধ্যে ইমোর কোনোই দোষ ছিল না। যখন তার মায়ের গুলি লেগেছিল তখন তার মা অনেক খারাপ কন্ডিশনে ছিল। তখনই উনি এই রুলগুলোকে তৈরি করে, কারণ তার বিশ্বাস ছিল যে ইমো তার ওয়াদা অনেক ভালোভাবেই রক্ষা করে। আর মরার আগে উনি ইমোর থেকে একটা প্রমিস নিয়েছিল যে তুমি আমার মেয়ের খেয়াল রাখবে আর তাকে ভালো একটা জায়গার মধ্যে বিয়ে দিবে। আর এইটা মনে রাখবে, তুমি আমার মেয়ের কাছে রোমান্টিক্যালি যাবে না। তার মা মারা যাচ্ছিল, তাই ইমো তার মাকে প্রমিস করে দেয়। প্রেজেন্টে শিশি এই সবকিছুতে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে যখন তার বাসার মধ্যে ইমোকে দেখে সে তাকে সহ্য করতে পারে না আর এসেই সে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমার তোমাকেই সন্দেহ হয়, নিশ্চয়ই তুমি আমার মায়ের সাথে কিছু করেছ। ইমু অনেক কষ্ট করে এটাকে সহ্য করে। পরের বার থাপ্পড়ে সে তার হাতটাকে ধরে আর সে তাকে টুইস্ট করে উপরে বসায়। আর তুমি তোমার গার্ডিয়ানের সাথে যা করেছো এটা অনেক বেশি ডিসরেসপেক্ট। আর তুমি যদি তোমার জীবনটাকে শান্তি মতন চাও তাহলে তুমি আমার সব কথাগুলোকে শোনো। আর আমি তোমাকে এটা বলে দিতে চাই যে তোমার মায়ের মৃত্যুর সাথে আমার কোনোই সম্পর্ক নেই। তারপর সে শিশির পড়ালেখার জন্য তাকে লন্ডন পাঠিয়ে দেয় আর সে ওইখানে অনেক ভালো একটা স্কুলের মধ্যে রেখেছিল যেখানে ছেলেরা ছিল না আর তার উপরে অনেক ভালোভাবে নজর রাখা হচ্ছিল। সে বাইরে যেতে পারতো না আর কোনো ফালতু কাজও করতে পারতো না। আর এসব কিছুর মাঝে ইমু তার ফাইন্যান্সিয়ালি অনেক ভালোভাবে খেয়াল রাখে। তার কাছে কোনো কিছুরই কমতি ছিল না, শুধু ছিল না স্বাধীনতা। যখনই তার প্যারেন্টস টিচার মিটিং হতো তখনই ইমু গিয়ে ওই মিটিংটাকে অ্যাটেন্ড করত আর তার সব সমস্যাগুলোকে সে অনেক ভালোভাবেই সমাধান করত। ফাইনালি সে এসে পড়ে আর এখন তার বয়স 18 হয়ে গেছে। সে তার ইন্টারমিডিয়েট স্টাডি কমপ্লিট করে ফেলে
এখন সে ড্রিঙ্কও করতে পারত। আর তার প্রথম দেখা ইমুর সাথে এমনই হয়। সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর একটা ড্রিঙ্কের গ্লাস তার উপরে ছুঁড়ে মারে। তাদের দুজনের সম্পর্কটাই এমন ছিল যেটার মধ্যে ঘৃণাও ছিল আবার ভালোবাসাও ছিল। ইমু তাকে থামাতে আসে আর বলে এত ড্রিঙ্ক করা ভালো না। সে বলে আমি তো এখনো ড্রাঙ্ক হইনি। ইমু তখন তার গ্লাসটাকে ফেলে দেয় আর তার রাগ ভাঙানোর জন্য বলে আমি তোমাকে কালকে ডিসনিল্যান্ড নিয়ে যাব। সে বলে আমার এখন 14 বছর না, তুমি হয়তো ভুলে গেছো। আর তুমি এত কন্ট্রোলিং কেন? এটা বলেই সে তার রুমের মধ্যে চলে যায়। তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে আপনি তাকে সত্যিটা কেন বলে দিচ্ছেন না? সে তো তার হৃদয়ের মধ্যে আপনার জন্য প্রচন্ড ঘৃণা রেখেছে। আপনি তার ফ্যামিলি বিজনেসটাকে সামলিয়েছেন, না হলে তারা কোন দিনে ব্রেনক্রাফট হয়ে যেত। তবুও সে আপনাকে অনেক বেশি ডিসরেসপেক্ট করে। ইমু বলে এখন এগুলো বলার সময় না। তখনই শিশির মোবাইলের মধ্যে একটা কল আসে যেটা একটা ছেলের ছিল। এটা শুনে ইমু অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? তখনই সে নিউজ পায় যে শিশি ভিতরে গিয়ে আবারও ড্রিঙ্ক করা শুরু করে দিয়েছে। সে তখন বারটাবে শুয়েছিল আর কাউকেই তার কাছে আসতে দিচ্ছিল না। এভাবে থাকলে তো সে অসুস্থ হয়ে যাবে। সে সার্ভেন্টের কোনো কথাই শোনে না আর ইমুকেই তার সাহায্য করার জন্য যেতে হয়। সিচিত ওই বারটাবেই ঘুমিয়ে পড়েছিল। ইমু তাকে কাবার করে বারটাব থেকে বের করে আর তার চুলগুলোকে শুকাতে লাগে। তখনই শিশি জাগে। সে প্রচন্ড নেশাগ্রস্ত ছিল আর সে ইমুকে কিস করে দেয়। ইমু তো আগে থেকেই তার জন্য ফিলিং রাখতো, কিন্তু সে তার মাকে একটা প্রমিস করেছিল আর সে তার প্রমিস রাখতে গিয়ে শিশিকে বিছানা থেকে ফেলে দেয় আর তাকে ব্যথা পেতে দেখে আফসোস করে আর তাকে আবারও বিছানার মধ্যে উঠিয়ে দেয়। আর সে নিজেকে শান্ত করার জন্য ওই টাবের মধ্যে গিয়ে বসে পড়ে। তখনই তার কিছু কথা মনে পড়তে লাগে। একজন ফরচুন টেলার তাকে বলেছিল যে তুমি যারই বেশি ক্লোজ হবে তুমি শুধু তাকে দুঃখই দিবে। আর তার সাথে এমনটাই হয়েছিল, কারণ সে একজন মাফিয়া ছিল। সে যাকেই সবচেয়ে বেশি ভালোবাসতো তাকে অন্য গ্যাংয়ের লোকেরা মেরে ফেলত আর তার মাকেও এইভাবে কেউই মেরে ফেলে। প্রেজেন্ট এসে ভাবে আমি যদি তার বেশি ক্লোজ যাই তাহলে তার অবস্থাও আমার মায়ের মতোই হবে। পরের দিন সকালে শিশি তার সার্ভেন্টকে জিজ্ঞাসা করে কালকে রাত্রে কি তুমি আমাকে ট্রাবের থেকে বের করেছিলে? সার্ভেন্টও তাকে হ্যাঁ বলে দেয়, কারণ এইটাই ইমোর অর্ডার ছিল। আর তার নাস্তাটাও অনেক বেশি স্টিক ছিল, কারণ তাকে প্রতিদিন মিল্ক খেতে হতো আর তার মিল্ক একদমই পছন্দ ছিল না। অন্যদিকে আমরা ইমুকে দেখতে পাই কালকে রাতে যে শিশিকে কল দিয়েছিল তার নাম শিয়ান আর সে আগে ক্লাসমেট ছিল। শিয়ানকে নাইট ক্লাব এক্সপিরিয়েন্স করার জন্য নিয়ে যায়। তার 18 বছর হয়ে সে অনেক স্বাধীনতাই পেয়ে গেছিল। শিশি যখন ক্লাবে যায় তখন ইয়ান তার সাথে সবার পরিচয় করায় যে সে একটা নতুন গার্ল আর সে লন্ডন থেকে এসেছে। শিশি বলে আমার ফার্স্ট কিস এখনো রয়ে গেছে, আমি আজ পর্যন্ত কাউকেই করিনি, হয়তো আজকে আমি ফার্স্ট কিস কাউকে করে দিব। এখানে সে একজন বড়লোক বাবার মেয়ে ছিল আর সে কাউকে নিয়েই চিন্তা করতো না। তখন শিয়ানো তার সামনে কিছু মেল মডেলদেরকে নিয়ে আসে, যেটার মধ্যে একজনকে সে বাছাই করে আর তার সামনে নীল ডাউন করায়। শিশি তাকে কিস করতো, তখনই ওইখানে ইমু চলে আসে আর অ্যাসিস্ট্যান্ট ওইখানে সব ছেলেদেরকে মেরে মেরে বের করে দেয়। তারপরে ইমু ওইখানে আসে। শিশি জানতো যে ইমু নিশ্চয়ই এইখানে আসবে, কারণ সে সবসময় তার উপরে নজর রাখ। শিশিও তাকে রাগানোর জন্য সবসময় মাই ডিয়ার গার্ডিয়ান বলে ডাক। ইমু যেতে বলে, কিন্তু শিশি তাকে বারণ করে দেয়। ইমু তখন তাকে জোর করে তাকে তার শোল্ডারে ক্যারি করে আর ওইখান থেকে নিয়ে যায়। সে তাকে গাড়ির মধ্যে বসিয়ে তার ফেভারিট গানটাকে চালু করে, কারণ ইমু তার ব্যাপারে সবকিছুই জানতো যে সে কি পছন্দ করে আর কি না। আর শিশির খারাপ মুডটাকে ঠিক করার জন্য ইমু ওই গানটাকে গেতে লাগে সে একটু ভালো ফিল করে। কিন্তু শিশির ছোট মেয়ে ছিল না যাকে এত সহজেই বোঝানো যেত। শিশি তাকে বলে গাড়ি থামাতে আর গাড়ি থেকে নেমে আশপাশটাকে দেখে আর সে সামনে একটা গাড়ি দেখে ওইটার মধ্যে উঠে পড়ে। ওইটার মধ্যে একটা ছেলে ছিল। ছেলেটা জিজ্ঞাসা করে তুমি কে আর তুমি আমার গাড়ির মধ্যে কেন এসেছো? শিশি বলে তুমি আমাকে যেখানে ইচ্ছা ওইখানেই নিয়ে যেতে পারো। ছেলেটা বলে তুমি আমার গাড়ি থেকে নামো। শিশি তার ইনসাল্ট করে ওইখান থেকে বের হয়ে যায় আর চুপচাপ এসে ইমুর পাশের সিটের মধ্যেই বসে পড়ে। শিশি একটা ভাঙা ফ্যামিলি আর কন্ট্রোলিং গার্ডিয়ানের জন্য সবসময় আপসেট থাকতো। সে ভাবতো 18 বছর হয়ে গেছে, এখন তো আমি ড্রিঙ্ক আর স্মোকিং করতে পারবো। তাই সে সবসময় ওইগুলোকেই করত শুধুমাত্র ইমুকে রাগানোর জন্য। আজকে সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় আর ইমুকে এসে বলে আমি আমার লাইফের মধ্যে লাভকে এক্সপিরিয়েন্স করতে চাই। আমার এখন 18 বছর হয়ে গেছে আর তুমি আমাকে থামাতে পারবে না। এটা বলেই সে এগিয়ে যায় তাকে কিস করার জন্য। ইমু তাকে থামায়। শিশি তাকে বারবার অ্যাপ্রোচ করার চেষ্টা করে। ইমুর ওই প্রমিসের কথা মনে পড়ে যায় যেটা সে তার মাকে করেছিল। এই জন্যই সে তাকে তার থেকে দূর করে দেয় আর বলে তুমি যদি সত্যি এগুলোকে
এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে একটা ভালো মানুষের সাথে করো। এইভাবে তুমি ক্লাবে গিয়ে মেল মডেলদেরকে চুজ করতে পারো না। সে এইটার উল্টা মানে বুঝে নেয় আর বলে তুমি আমাকে বয়ফ্রেন্ড বানানোর পারমিশন দিয়ে দিয়েছো। আর সে তাকে হাক করে নেয়। তখন ইমু অনেক বেশি কষ্টে ছিল। তখন ইমু তাকে তার থেকে দূর করে আর তাকে আবারও অর্ডার দেয় যে আমি তোমাকে এই পারমিশনটা দিয়েছি, এই জন্য তুমি স্মোক আর ড্রিঙ্ক করতে পারবে না, আর না উল্টাপাল্টা ফ্যান বানাবে। রাত্রে 9টা বাজার আগেই তুমি বাসার মধ্যে ফিরে আসবে। অ্যাকচুয়ালি শিশিও এই সবকিছুকে চাচ্ছিল না। সে গিয়ে টাবের মধ্যে শুয়ে পড়ে আর ভাবতে লাগে এই সবকিছুকে কেই বা চায়। যাকে আমার চাই সে তো আমার সাথে আসার জন্য তৈরি হচ্ছে না। এই জন্য আমাকে তাকে চ্যালেঞ্জ করানোর জন্য কিছু একটা করতে হবে। কারণ সে শুরু থেকে ইমুকেই পছন্দ করত আর তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করত। তাই সে সুয়ানকে মেসেজ করে, কিন্তু সে এটা জানতো না যে সুয়াং তার সাথে একদমই সিনসিয়ার না, আর তার একটা গার্লফ্রেন্ড ছিল। আর এটা আর কেউ না, শিশির কাজিনই। সে অনেক বেশি খারাপ ছিল আর সে শিশিকে নিয়ে হিংসে করত, কারণ শিশি তার কোম্পানির মধ্যে অনেক ভালো একটা পজিশন পাবে। সে বলে আমার কোনো অবজেকশন নেই, তুমি শিশির সাথে সময় কাটাও আর তার থেকে অনেকগুলো টাকা নাও, তারপরে আমরা দুজন একসাথে ওই টাকাগুলোকে খাবো। অন্যদিকে ইমু একটা স্বপ্ন দেখে যে শিশি তার রুমের মধ্যে এসেছিল আর তাকে সিডিউস করেছে। সেও শিশির জন্য ফিলিং রাখতো আর সে জানতো যে শিশিও তাকে পছন্দ করে, কিন্তু একটা বারবার তাদের মাঝখানে এসে পড়ে, যেটা সে তার মাকে করেছিল আর ওইটা থেকে সে কোনোদিনও পিছপা হতে পারবে না। পরের দিনে সে নাস্তার টেবিলের মধ্যে শিশিকে দেখতে পায়। সে ভালোভাবে খাবার খাচ্ছিল না আর সে শিশির কাছ থেকে তার মোবাইলটা চায়। শিশিও তার মোবাইলটাকে তার প্লেটের মধ্যে ছুঁড়ে মারে। আর সে সবসময় এমনই ছিল। সে তাড়াতাড়ি করে তার খাবারটাকে শেষ করে আর তার ফ্রেন্ড কে উপরে ডেকে নেয়। ওইখানে একটা ব্রোকে নিয়ে এসেছিল আর তাকে প্রপোজ করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। শিশিও তাকে হ্যাঁ বলে দেয় আর বলে চলো আমরা আউটিং এ যাই, আর আজকে তো আমাদের ফার্স্ট ডে। এসব কিছু দেখে তো ইমো অনেক বেশি জেলাস হচ্ছিল আর সে কিছু বলতেও পারছিল না আর না কিছু করতে পারছিল, কারণ সে নিজেই তাকে এটার পারমিশন দিয়েছে। যখনই তারা দুজন ডেটে চলে যায়, যে ইমো এত বেশি স্ট্রং ছিল সে ভালোভাবে দাঁড়াতেও পারছিল না। আর সে বুঝে যায় যে শিশি এমনই যে পৌঁছে গিয়েছে, এখন আর সে তাকে কন্ট্রোল করতে পারবে না। সে তাকে ছাড়তেও পারছিল না আর না তাকে ধরতে পারছিল। তার ফিলিং এ এমন ছিল যে সেও আপসেট হয়ে ড্রিঙ্ক করতে লাগে। শিশিও ওইখানে আসে আর তার ড্রিঙ্কটাকে টেস্ট করে, কিন্তু এটা অনেক বেশি স্ট্রং ছিল আর সে ওইটাকে হ্যান্ডেল করতে পারে না। আর সে ইমুকে বলে আজ পর্যন্ত আমি ভালোবাসায় পড়িনি আর আমি কোনো রাইট পারসনকে পাইনি। তোমার কি মনে হয় ভালোবাসা কাকে বলে, আর তুমি কি কোনোদিনও ভালোবাসায় পড়েছো? ইমু আর কি বলতো, সে তাকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায়। তখন শিশি টেবিলের মধ্যে ধাক্কা খায়। ইমু নিজেকে শান্ত করার জন্য চলে যায় আর একটা ঠান্ডা শাওয়ার নেয় আর নিজেকে বোঝায় তোমাকে কোনোদিনও তোমার ওয়াদা ভঙ্গ করা উচিত হবে না। শিশি তার কাছে আসতো, কিন্তু সে তার থেকে একটু দূরত্ব বজায় করে রাখতে চাই আর সে তাকে তার বয়ফ্রেন্ডের সাথেও ডেটে যেতে দেখতে পারতো না। তাই সে বিজনেস মিটিং এর বাহানা দিয়ে নিউ ইয়র্ক চলে যায়। পরের দিন শিশি নাস্তার টেবিলে এসে জানতে পারে যে সে নিউ ইয়র্ক চলে গেছে আর 15 দিন ওইখানেই থাক। শিশি ভাবে আমি তাকে এতদিন দেখা ছাড়া কিভাবেই বা থাকবো, কিন্তু আমাকে তো থাকতেই হবে। আর সে টাইম পাস করার জন্য তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, কিন্তু তার সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না। একদিন তার বয়ফ্রেন্ডটা তাকে ড্রিঙ্ক করার জন্য বাইরে নিয়ে যায়। ওইখানে তার কাজিন সিস্টারও ছিল আর তারা একটা ডিল করে রেখেছিল যে আজকে শিশিকে বদনাম করে তাদের কাছে রাখতে হবে, যাতে শিশি সবসময় তাদের স্লেভ হয়ে থাকে। আর এই জন্য তারা তার ড্রিঙ্কটাকেও চেঞ্জ করে দেয়, কিন্তু শিশি অনেক বেশি চালাক ছিল আর সে ওই ড্রিঙ্কটাকে তার কাজিনকেই খাইয়ে দেয়। একটু পরে শিশি নাটক করতে লাগে যে তার মাথা ঘুরছে। তখন তার কাজিনেরও মাথা ঘুরতে লাগে। শিশি বলে আমি তোমাদের দুজনের প্ল্যানের ব্যাপারে জেনে গেছি যে তোমরা আমাকে ড্রাগ দিয়ে কি করতে চাচ্ছিলে। শিশির মনে হচ্ছিল যে সে তার ড্রিঙ্কটা তার কাজিন সিস্টারের সাথে চেঞ্জ করে ফেলেছে, কিন্তু সে এটা জানতো না যে তার কাজিন দুইটা ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে রেখেছিল। শিশির অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে বাইরে পালাতে লাগে যাতে কেউ তার অ্যাডভান্টেজ না উঠাতে পারে। তখন শিয়ানো তার পিছনে পিছনে আসে আর বলে আমি তোমার সাথে আছি। তখন শিশি একটা বোতল নিয়ে তাকে মারতে লাগে। তখন কেউ তার হাতটাকে ধরে আর ওইটা ছিল ইমু। ইমু চাচ্ছিল না তার হাতটা খারাপ, আর ইমু নিজেই তার বয়ফ্রেন্ডকে মারে আর শিশিকে ক্যারি করে তাকে তার সাথে নিয়ে যায়। সে তাকে গাড়ির মধ্যে ফেলে। তখন শিশি তাকে টেনে কিস করে। শিশি তাকে অনেক বেশি টিস করছিল, কিন্তু ইমু তার মায়ের ওয়াদার কথা মনে পড়ে যায়। এই জন্য সে তাকে ধরে কোনো রকমে বাসায় নিয়ে যায় আর সে তাকে ঠান্ডা শাওয়ারের মধ্যে নিয়ে যায়। আর সেও এই
শাওয়ারটাকে ইউজ করে। যখনই শিশির একটু জ্ঞান ফিরে সে তাকে একটা থাপ্পড় মারে আর বলে তুমি আমার শাওয়ারের মধ্যে কি করছো, কিন্তু পরে রিগ্রেটও করে যে আমি ড্রাঙ্ক হওয়ার পরে কি কি করে ফেলেছি, আর সে তো আমার সাহায্য করার জন্য এসেছিল। তখন তার ফার্স্ট কিসের কথা মনে পড়ে যায়, আর এই কিসটা সে কাউকেই না ইমোকে করেছিল, আর ইমুই তার ফার্স্ট লাভ ছিল। আর সে অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, আর এখন আমি তার সম্মুখীন কিভাবেই বা হোক। পরের দিন সকালে সার্ভেন্ট বলে বস বিজনেস ট্রিপের মধ্যে চলে গেছে, আর উনি আমাকে এটাও বলতে বলেছে যে আপনি প্যারিস যাচ্ছেন আপনার হাইয়েস্ট স্টাডি করার জন্য। আর কালকেই তার ফ্লাইট ছিল। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল আর ভাবছিল ইমো হয়তো তাকে সেভ করার জন্য আসবে, কিন্তু সে আসে না। আর সে কষ্ট পেয়ে ওইখান থেকে চলে যায়। সে 4 বছর প্যারিসে থেকেছিল, আর ওইখানে সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিল। পড়ালেখায় সে অনেক বেশি ভালো ছিল, আর এই 4 বছরে সে ইমোকে একবারও দেখতে পায়নি। আর সে এটা দেখে অনেক বেশি কষ্ট পায় যে ইমো তার গ্রাজুয়েশন সেরেমনিতেও আসেনি, কিন্তু ইমো তার সবসময় খবর রাখ। সে ইউনিভার্সিটিতে অনেক বেশি ডেটিং করেছিল, কিন্তু এগুলো শুধু টাইম পাসের জন্য ছিল, আর তাদের কারোর সাথেই তার ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়নি, আর না পরে সে কারোর সাথে যোগাযোগ করেছিল। ফাইনালি 4 বছর পরে শিশি ফিরে আসে। অ্যাসিস্ট্যান্ট তার গাড়ির দরজাটা খুলতে যায়, কিন্তু ইমো তাকে থামিয়ে দেয়, কারণ শিশি ঘুমিয়েছিল আর সে তাকে রেস্ট করার জন্য সময় দেয়। ইমো চুপচাপ তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে আর সিগারেট ধরিয়ে নেয়, আর সে ততক্ষণ ওইখান থেকে সরে না যতক্ষণ না শিশির ঘুম ভেঙে যায়। শিশি উঠেই দরজা খুলে ওইখান থেকে চলে যায়। সে ইমোর উপরে প্রচন্ড রেগেছিল, তাই সে ইমোর সাথে কোনো কথাই বলেনি, কারণ 4 বছর সে তার খেয়াল রেখেছিল, কিন্তু তার সাথে দেখা করার জন্য একবারও আসেনি। এইবারে শিশি অনেক বেশি মেচিওর হয়ে গেছিল। সে কিছু বছর আগের ইনমেচিওর মেয়ে ছিল না। সে নাস্তার টেবিলে অনেক বেশি শান্ত থাকে আর কোনো ঝগড়াঝাটি করে না, সবকিছুই ভালোভাবে কাটছিল। তখনই ইমো তাকে একটা ছবি দেখায় আর বলে টাইম আর লোকেশন আমি বলে দিব, আর এটা তোমার ফার্স্ট ডেট। কিন্তু শিশি ওই ছেলেটার ছবি না দেখেই ছিঁড়ে ফেলে, কিন্তু ইমো তার কথা কিভাবে মানাতে হয় এটাও অনেক ভালোভাবেই জানতো। সে বলে সঠিক সময় তুমি ওইখানে চলে যেও, না হলে আমি তোমাকে উঠিয়ে দিয়ে আস। শিশি চিৎকার করে বলে তুমি আমার বিয়ে দিতে চাও যাতে আমার মায়ের প্রপার্টিগুলোকে নিজের করতে পারো। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি মাস্টারের ব্যাপারে কিছুই জানেন না, আপনি জানেন না যে সে অনেক বেশি ডিপ। অন্যদিকে ইমো একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিল, তার নাম ছিল সুচেন, আর শিশি ওই দিন এই ছেলেটার গাড়ির মধ্যেই উঠেছিল, কিন্তু সে শিশিকে তার গাড়ি থেকে বের করে দেয়। তাকে একটা জেন্টলম্যান দেখা যাচ্ছিল, তার ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল, আর সে স্টাডিতেও অনেক বেশি ভালো ছিল, আর সে শিশির জন্য একদমই পারফেক্ট ছিল। ইমো তার সাথে শিশির বিজনেস বিয়ে দিতে চাচ্ছিল, যাতে শিশিও শান্ত থাকে আর ফিউচারে আরো বেশি প্রগ্রেস করতে পারে। কিন্তু শিশি তার বিয়ের কথা শুনে অনেক বেশি রেগে যায়, আর ওই রাগটা সে তার অফিসের এমপ্লয়ীদের উপরে ছাড়ে, কারণ সে এবার বস হয়ে গেছিল। আর সে ইমোর রুমের মধ্যে এসে বলে আমি ব্লাইন্ড ডেটে যাব না। ইমো বলে তোমার দেরি হয়ে যাচ্ছে, আর এটাই শেষ ওয়ার্নিং। শিশি তবুও রাজি হচ্ছিল না, তাই ইমো তাকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যায়। যখন তারা দুজন দেখা করে তখন আমরা বুঝতে পারি যে সুচেনও শিশির মতোই ছিল। সেও এমন একটা বিয়ে চাচ্ছিল যেটার মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না। আর তারা দুজন ওইখানে একটা ডিল করে নেয় যে আমাদের দুজনের মাঝখানে তো কোনো লাভ নেই, আমরা দুজন শুধু একসাথে সময় কাটাবো। আমাদের ফ্যামিলি আমাদেরকে বিয়ে দিতে চায়, আর আমরা একে অপরের জন্য আন্ডারস্ট্যান্ডিং, আর আমরা একে অপরকে বেঁধে কোনোদিনও রাখবো না। আর তাদের এগ্রিমেন্ট ঠিক হয়ে যায়। তারা দুজন যখন কথা বলছিল তখনই গ্লাসের পিছন থেকে ইমো তাদেরকে দেখছিল। সে এসব কিছু দেখে একটু শান্ত হয়, কিন্তু অনেক বেশি কষ্টও পাচ্ছিল, কারণ সে যাকে পছন্দ করত তার লাইফের মধ্যে অন্য একজনকে আসা একদমই ভাল লাগছিল না। কিন্তু সেই তাকে নিয়ে এসেছে। ইমোকে অনেক কিছু সহ্য করতে হচ্ছিল তার ওই প্রমিসের জন্য। এই জন্য আজকে সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে বাসার মধ্যে আসে। শিশু তো তার জন্য ওয়েট করছিল। সে যখন ইমোকে এত বেশি ড্রাঙ্ক দেখে সে তাকে সামলানোর জন্য এগিয়ে যায়। সে দেখতে পায় যে ইমো কান্না করছে, আর এটা সে প্রথমবারই দেখেছিল। ইমো ড্রাঙ্ক হওয়ার পরে তাকে এটা জিজ্ঞাসা করছিল ওই ছেলেকে কি তোমার পছন্দ হয়েছে, তুমি কি তাকে বিয়ে করতে চাও, আর তুমি তাকে ভালোবেসে ফেলেছ। আর সে শিশির কোনো উত্তর না শুনেই তাকে তার থেকে দূর করে দেয়। শিশিও চুপচাপ ওইখান থেকে চলে যায়। পরের দিনে প্রচুর বজ্রপাত হচ্ছিল, আর শিশি এগুলোকে ভয় পায়। সে প্রচুর ভয় পাচ্ছিল, তাই সে ইমোর রুমের মধ্যে চলে যায়। ইমো তো আগে থেকে ড্রাঙ্ক ছিল, আর সে শিশিকে দেখে বলে তুমি আজকে আবারও আমার স্বপ্নের মধ্যে এসেছ। স্বপ্নের মধ্যে তো আমি সবকিছুই করতে পারবো।
পারবো আর সে তাকে কিস করে। আর এটা ফার্স্ট টাইম ছিল যখন ইমো শিশিকে তার ফিলিংগুলোকে কনফেস করেছিল, কিন্তু সে পরে শিশিকে তার থেকে দূর করে আর বলে আমি স্বপ্নের মধ্যেও এমন কাজ করতে পারবো না। আমি তোমার মাকে প্রমিস করেছি আর ওই প্রমিসটাকে কোনোদিনও ভঙ্গ করব না। শিশি যখন এটা জানতে পারে সেও ওইখান থেকে চলে যায়। পরের দিন শিশি নাস্তার টেবিলের মধ্যে অনেক বেশি চিন্তিত ছিল যে তার কালকে রাতের কোনো কথা মনে পড়ে যায়নি তো নাকি সে ভুলে গেছে, আর তার এই সবগুলো অনেক বেশি এম্বারেসিং মনে হচ্ছিল। কিন্তু ইমোর তো কিছুই মনে ছিল না, আর সে ভাবতে লাগে আজকে এই মেয়েটা উল্টাপাল্টা আচরণ কেন করছে। যাওয়ার সময় সে পোলাইটলি তার ফেসের মধ্যে হাত রাখে আর বলে সময় মতো এসে যেও। তখন সার্ভেন্ট বলে মনে হচ্ছে যে মাস্টার কালকে রাত্রে অনেক ভালো একটা স্বপ্ন দেখেছে, এই জন্য আজকে উনি অনেক বেশি খুশি। পরের দিনে অফিসের মধ্যেও ইমু নোটিস করে যে শিশি আজকে অনেক বেশি চিন্তিত। মিটিং এও সে প্রেজেন্ট ছিল না, তাই সে সবাইকে ওইখান থেকে যেতে বলে আর শিশিকে থাকতে বলে আর জিজ্ঞাসা করে তুমি কি সুজনের ব্যাপারে সারাক্ষণ ভাবছিলে। সিজিও বলে হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার ব্যাপারেই ভাবছিলাম। ইনফ্যাক্ট এখনো তো সে সুজনের নামও জানতো না। আর তাদের মাঝখানে এই ব্যাপারটাকে নিয়ে আর্গিউ হতে লাগে আর শিশি আবারও বাচ্চাদের মতো তার সাথে ঝগড়া করতে লাগে। ইমু তাকে শান্ত করিয়ে তার পাশে বসায় আর ইমু সবসময় তার অনেক ভালোভাবে খেয়াল রাখতো। যখন তার স্কার্টটা উপরে উঠে যায় সে ওইটাকে নিচে নামিয়ে দেয়, একদম এমন ভাবেই যেমনটা একটা কেয়ারফুল গার্ডিয়ান করে। শিশি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনোদিনও ভালোবাসায় পড়েছ আর তুমি কাকে ভালোবাসো। তখন ইমু নিজেকে ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়, কারণ সে তার গার্ডিয়ান ছিল আর সে তার সাথে এমন ধরনের কথাবার্তা বলতে পারে না। শিশিও ভাবে সে আমার জন্য যাকে চুজ করেছে তার সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে, কারণ সে সবসময়ের মতো এই কথাটাকেও রাখবে। পরের দিনে ইমু যখন বাসায় আসতো তখন সে সুজেনকে ওই বাসার মধ্যে ডাক আর সে চোখের মধ্যে একটা কাপড় বাঁধে। যখন ইমু তার রুমে আসে এটা দেখার জন্য যে সে আজকাল কি করছে, তখন শিশি পিছন থেকে তাকে হাক করে, সে তাকে কিস করে, তাকে কিছুই বলতে দিচ্ছিল না। সে যখন তার চোখের থেকে কাপড় সরায় তখন বলে ওহো এটা তুমি ছিলে, আমি তো কিছুই বুঝতে পারিনি। যখনই সুজেন তার রুমে আসে তখনই সে ইমুকে ক্লোজেটের মধ্যে লুকায় যাতে ইমু জেলাস ফিল করে আর কোনো একটা স্ট্যান্ড নিতে পারে, কারণ ইমু একবার ড্রাঙ্ক হয়ে তাকে তার ফিলিংগুলোকে বলেছিল। যখনই সুজেন তার কাছে আসার চেষ্টা করে শিশি তাকে ওইখান থেকে পাঠিয়ে দেয় যে এখন আমি তোমাকে এই সবকিছুর পারমিশন দেইনি। কিন্তু ইমু এইসব কিছু দেখার পর অনেক বেশি আপসেট হয়ে যায় আর বলে তোমরা দুজন অনেক বেশি ক্লোজ হয়ে গেছো। শিশি বলে হ্যাঁ, তুমি তো তাকে আমার জন্য পিক করেছো, তুমি কেন এখন এইগুলোকে বলছো। এটা শুনে ইমু চুপ হয়ে যায় আর নিচে বসে তাকে তার স্লিপার গুলোকে পরিয়ে দেয় আর বলে আমি যেদিন দেখবো তুমি তোমার বিজনেসটাকে নিজেই সামলাতে পারছো ওই দিনে আমি সবকিছু তোমার নামে করে দিব আর এর সঙ্গে তোমার স্বাধীনতাও। শিশি তো তার প্ল্যানটাকে ফ্লপ হতে দেখে অনেক বেশি আপসেট ছিল, কিন্তু সে তাকে বলে দেয় যে আমিও ওই দিনটার জন্য ওয়েট করব। এটা শোনার পরে তো ইমু অনেক বেশি কষ্ট পায় আর ভাবতে লাগে সে আমার থেকে স্বাধীনতা চায়, সে কি আমার থেকে এত বেশি বিরক্ত হয়ে গেছে। সে তো সবসময় তার ভালোটাই চাইতো আর সে প্রচন্ড ড্রিঙ্ক করছিল যে আমি মৃত মানুষকে প্রমিস করেছি, এখন আমি এটাকে কিছুই করতে পারবো না। তার মা বলেছিল যে আমার মেয়ের অনেক ভালোভাবে খেয়াল রাখ আর তার ফ্যামিলি বিজনেসটাকেও অনেক ভালোভাবে সামলাবে আর আমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর তুমি আমাকে প্রমিস করেছো তুমি তার কাছে কোনোদিনও যাবে না। তারপরে কিছুদিন তারা একে অপরকে ইগনোর করছিল আর একে অপরকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। একদিন ইমো জানতে পারে যে সুজেন ছেলেটা একদমই ভালো ছিল না, শিশি থাকা সত্ত্বেও সে অন্য একটা মেয়ের সাথে ছিল আর এইটা আর কেউই ছিল না, ওইটা ছিল শিশির কাজিন। সুয়ান একদিন বাসায় আসে আর নীল ডাউন হয়ে ইমুকে বলে শিশি আমার উপরে রেগে আছে আর আমার কলগুলোকেও ধরছে না। ইমু বলে নিশ্চয়ই তুমি উল্টাপাল্টা কাজ করেছ। সুয়ান তাকে কিছুই বলে না আর তার থেকে শুধু ক্ষমা চাচ্ছিল। ইমু বলে তুমি এখান থেকে চলে যাও আর শিশির জীবন থেকেও চলে যাও। তখনই ওইখানে শিশি আসে আর বলে আমি ভেবেছি যে আমি তাকে আরেকটা সুযোগ দিব আর আমি তাকেই বিয়ে করব, আপনার কি এটাতে কোনো আপত্তি আছে? আর আপনি আমাকে বারণ করতে পারেন না কারণ আমি এখন ইন্ডিপেন্ডেন্ট। এটা বলেই সে সুজেনের সাথে ওইখান থেকে চলে যায়। আর এসব কিছু দেখার পর তো ইমু অনেক বেশি আপসেট হয়ে যায়, চাচ্ছিল যে তার জন্য একটা সঠিক লাইফ পার্টনারকে নিয়ে আস, কিন্তু সিজিও অনেক বেশি পাগলামি করতে লেগেছিল। পরের দিনে ইমু অফিসে তার সাথে দেখা করে আর বলে ওই ছেলেটা একদমই ঠিক না,
না, তুমিও তার সতীটা জেনে গেছিলে। তাহলে কেন তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ আর কেন তুমি তার সাথে ডেটে যাচ্ছ? আমি ওই পার্সনটাকে চেঞ্জ করে দিব। শিশি বলে এটাতে কি বা হবে? আর শিশু তো শুধু ইমুকেই ভালোবাস, তার জন্য চিটার আর লয়ার সবাই তো একই ছিল। ইমু বলে তুমি এভাবে তোমার জীবনটাকে নিয়ে কেন খেলছো আর তুমি তার সাথে ব্রেকআপ করে নাও, আর আমি তার থেকেও বেটার পার্সনকে তোমার জন্য বাছাই করে আনবো। শিশি বলে আমি যদি কাউকে ভালোই না বাসি তাহলে এটাতে কি বা সমস্যা হবে? সে আমার জন্য বেটার নাকি খারাপ? ইমু বলে এই পৃথিবীর মধ্যে তো অনেক ছেলে আছে, তুমি কি কাউকেই ভালোবাসো না? শিশি এগিয়ে আসে আর তাকে কিস করে বলে আমি তোমাকে ভালোবাসি। ইমো এটুর জন্য ইমোশনাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওই প্রমিসের জন্য সে আবারও তাকে রিজেক্ট করে ওইখান থেকে চলে যায়। আর এটা এমন যন্ত্রণা ছিল যে ইমুকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। সে অন্য কারো প্রতি অ্যাট্রাক্ট ফিল করতো না, আর সে এই পৃথিবীর মধ্যে শুধু একটা মেয়েকেই ভালোবাসতো, সেটা হলো শিশ। কিন্তু এইটাই ওই মেয়ে ছিল যার সে কাছেও যেতে পারতো না। রাত্রে সে লেট করে বাসায় আসে আর প্রচন্ড ড্রিঙ্ক করছিল। সার্ভেন্ট এসে বলে আজকে ম্যাম বাসার মধ্যে আসবে না, উনি বলেছেন যে আজকে রাত্রে উনি বাইরেই থাকবে। এটা শুনে ইমো আপসেট হয়ে যায় আর ভাবে আমি আর তাকে কতদিনে বা কন্ট্রোল করতে পারবো। সে যখন গার্ডেনে বসে ড্রিঙ্ক করছিল তখনই ওইখানে শিশি আসে। তখন ইমো বলে আমি তোমার মায়ের ব্যাপারে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি, ওনার গায়ে একটা গুলি লেগেছিল, আর ওইটা এমন গুলি ছিল যেটা আমার জন্য এসেছিল আর উনি নিজের গায়ে নিয়ে নিয়েছে। আর উনি মরার আগে আমার থেকে প্রমিস নিয়েছিল যে আমি তোমার সব সময় খেয়াল রাখবো আর তোমার কোনো সুযোগ নিব না, আর বড় হলে তোমার বিয়ে দিয়ে দিব, তারপরে ওনার বিজনেসটাকে তোমার কাছে দিয়ে দিব। শিজি বলে এই প্রমিসটাকে অনেক বেশি জরুরি। ইমু বলে আমি আমার ওয়াদা কোনোদিনও ভঙ্গ করি না। এটা শুনে শিশি বলে আমি সুচিং এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি তাড়াতাড়ি করে তার সাথে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেন, তারপরে এই গ্রুপটা আমার হাতে দিয়ে আপনি স্বাধীন হয়ে যান। এমন স্বাধীনতা কে বা চায়? ইমু যখনই এটা জানতে পারে তখনই তার চোখ থেকে পানি পড়ে। পরের দিন সুচেন আর শিশি তাদের বিয়ের ড্রেস কেনার জন্য যায়। সুচেন অনেক ভালো করেই জানতো যে এই বিয়ের মধ্যে শিশির কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টই নেই। সুচেন জিজ্ঞাসা করে তুমি যদি আমাকে পছন্দ নাই করে থাকো তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো? শুধু একটা এঙ্গেজমেন্টের সম্পর্ক রাখলেই তো চলতো। শিজি বলে বিয়ে করা অনেক বেশি জরুরি, আর এটা হলে আমাদের বিজনেসে অনেক বেশি প্রফিট হবে। তখন সে কষ্ট পেয়ে রাস্তার মধ্যে হাঁটতে লাগে, তখন একটা পার্সন এসে তাকে ধরে আর তার ঘাড়ের মধ্যে ছুরি রাখে। তখনই সে ইমোর রিয়েল আইডেন্টিটি জানতে পারে যে সে একজন ইটালিয়ান মাফিয়া, আর সে কোনো মেল মডেলই ছিল না। আর ওই সময় সে ইটালিতে অর্ডার করছিল যে এই পার্সনটাকে শেষ করে দাও। এই ফাইটের মধ্যে ইমো অনেক বেশি আঘাত পায়। তার এমন রূপ দেখে শিশি অনেক বেশি ভয় পেয়ে যায়। যাকে সে এত বছর যাবৎ চিনতো তার অন্য একটা সাইডও ছিল, আর সে এই ব্যাপারে কিছুই জানতো না। এটা জেনে সে প্রচন্ড ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। বাসার মধ্যে শিশি অনেকক্ষণ যাবতই তার জন্য ওয়েট করে, কিন্তু আজকে ইমু বাসার মধ্যে আসে না। সে অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই সে হসপিটালে চলে গিয়েছিল। আর সে শিশির জন্য একটা ওয়েডিং ড্রেসেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর সে এটাকে নিজেই পছন্দ করে কিনে এনেছিল। পরের দিন তার বিয়ে ছিল, আর শিশি কান্না ভেজা চোখে ওই ড্রেসটাকে দেখে আর পরের দিনে ওই ড্রেসটাকে পরে বেরোতে যায়। ওইখানে সে তার গ্রুমের জন্য না, ইমোর জন্য ওয়েট করছিল, আর সে তাকে নিয়ে চিন্তা করছিল যে এখন পর্যন্ত সে হসপিটাল থেকে কেন আসেনি। তখনই ওইখানে তার আন্টি আর কাজিন আসে, আর তারা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে তোমার গ্রুম এখনো তোমাকে নিতে আসেনি, আর সে কি তার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে না। কিন্তু শিশি এই সবকিছুকে নিয়ে কোনোই চিন্তা করছিল না, সে তো শুধু ইমোকে নিয়ে চিন্তা করছিল যে সে এখনো বিয়ের মধ্যে কেন আসেনি, যে তাকে ছাড়া সে কিভাবেই বা এই ওয়েডিংটা করতে যাবে। তখনই ইমোর গাড়ি আসে, আর শিশি দৌড়ে গিয়ে তার গাড়ির মধ্যে ওঠে, কিন্তু ইমোর তো সাহসও হচ্ছিল না যে তাকে অন্য কারোর ব্রাইডের রূপে দেখতে। শিশি বলে আমি আপনাকে ধন্যবাদ বলছি যে আজ পর্যন্ত আপনি আমার অনেক ভালোভাবেই খেয়াল রেখেছেন, মাই গার্ডিয়ান, আর আমার মায়ের সাথে প্রমিসটাকেও অনেক ভালোভাবেই পূরণ করেছেন, আর আমার বিয়েও দিয়ে দিচ্ছি। ইমো বলে আমি সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দিয়েছি, এখন থেকে এই বিজনেসটাকে তুমি সামলাবে। ইমো সবকিছু বলছিল, কিন্তু তার দিকে তাকাচ্ছিল না, কারণ সে যদি তাকে দেখতো তাহলে সে হয়তো ভেঙে পড়তো। শিশি যখনই ওই গাড়ি থেকে নামতে লাগে তখনই ইমু তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এই বিয়েটাকে করতে চাও?
শিশি বলে, হ্যাঁ, এই বিয়েটা করলে আমার বিজনেসে লাভ হবে আর আমি এই বিয়েটাকে করতে চাই। ইমু বলে, তুমি আর ওই ইম্যাচিওর শিশি নেই, তুমি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো। আমি তোমার ম্যারেড লাইফের জন্য বেস্ট অফ লাক দিই। আর শিশি সুয়েং এর কাছে চলে যায়। আর ইমু তার লাইফের থেকে এমন ভাবে গায়েব হয়েছিল যে যেন সে তার লাইফে কোনোদিনও ছিল না। যখন সে ব্রাইট হয়ে দাঁড়িয়েছিল তখনই ওইখানে স্নোফল হয়। এটা দেখে তার চোখের মধ্যে পানি আসে আর তার পুরনো একটা কথা মনে পড়ে। সে তার বার্থডের মধ্যে উইশ চেয়েছিল। ইমু তখন তাকে এটা জিজ্ঞাসা করে। শিশি বলে, আমি উইশে এটা চেয়েছি যে হংকং এও যাতে স্নোফল হয়। আর আজকে তার ওয়েডিং এর দিনে ওই উইশটা পূরণ হচ্ছে। তারপরে তার বিয়ে হয়ে যায় আর গল্পটার 5 বছর কেটে যায়। আর শিশি এই সম্পর্কটাকে একটা বোঝা ভেবে ঘুরছিল। 5 বছর কেটে গিয়েছিল কিন্তু সে এখনো সুচেংকে ভালোবাসতে পারেনি। আর না সুচেং তাকে ভালোবাসতো। সুচেং সবসময় তার ডেটের মধ্যেই থাকতো। আর তার অনেকগুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। আর তাদের মধ্যে একজন ছিল তার কাজিন, যে শিশিকে প্রচন্ড ঘৃণা করত। আর শিশি বেশিরভাগ সময় ওই বাসার মধ্যে থাকতো, যে বাসার মধ্যে ইমু আর সে সময় কাটিয়েছিল। সে যেখানেই তাকাতো ওইখানেই তার ইমুর সাথে কাটানো মুমেন্টগুলোর কথা মনে পড়তো। সবকিছু আগের মতোই ছিল। আর সে প্রায় সময় ইমুর বেডের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকতো। আর আজকেও সে ওইখান থেকে ইমুর পারফিউমের গন্ধই পেত। শিশু জানতো না যে ইমু কোথায় গেছে আর কেমন আছে, কিন্তু আজ পর্যন্ত সে যাকে ভুলতে পারেনি সেটা হচ্ছে ইমু। সে তার জীবনটাকে বার্ডেন ভেবে কাটাচ্ছিল, কিন্তু সে অনেক মন দিয়ে তার বিজনেসের কাজগুলোকে করত। কিন্তু তার লাইফের মধ্যে ভালোবাসার কমতি ছিল। শিশির কাছে ইমুর একটা ভয়েস রেকর্ডিং ছিল। প্রেজেন্টে আমরা দেখতে পাই ইমু তাকে দোল দিচ্ছিল আর একটা গান গাচ্ছিল। শিশি প্রায় সময় এই রেকর্ডিংটাকে শুনতো আর তার কথা মনে করত। আর সে তার কান্নাগুলোকে থামাতে পারতো না। একদিন সে যখন তার অফিসে যায় তখন সে জানতে পারে যে সুচেন একটা গার্লফ্রেন্ডকে নিয়ে হসপিটালে গিয়েছে আর জানতে পেরেছে সে বাবা হবে। এটা জানার পর শিশি ডিসাইড করে নেয় যে এখন এই সম্পর্কটাকে শেষ করতে হবে। সে সুচেনকে স্বাধীনতা দিয়ে দিবে। সে বলে ডিভোর্স পেপারকে তাড়াতাড়ি করে তৈরি করো। তখনই আমরা জানতে পারি ইমু প্রায় সময় তাকে দেখতে আসতো, লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো আর চুপচাপ ওইখান থেকে চলে যেত। সে তার সামনে কোনোদিনও আসেনি, কারণ সে তার ফিলিং আর প্রমিস নিয়ে অনেক বেশি সিনসিয়ার ছিল। সে এটা চাচ্ছিল না যে শিশির ম্যারেড লাইফ তার জন্য খারাপ হোক। কিন্তু সুচেন তো দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যায়। শিশি যখন তার সামনে ডিভোর্স পেপার রাখে সুচেন বলে, এই সব কিছুর মধ্যে ভুল শুধু আমারই না, তোমারও আছে। তুমি কোনোদিনও আমাকে ভালোই বাসোনি। আমি কি করতাম? আমাকে এখানে সেখানে যেতে হতো আমার মন লাগানোর জন্য, কিন্তু সে তার ভুলগুলোকে স্বীকার করার জন্য একদমই তৈরি ছিল না। শিশি বলে, এই সম্পর্কের মধ্যে তোমারই দোষ, কারণ তুমি আমাকে চিট করেছ, আমি তোমাকে কোনোদিনও করিনি। এটা শুনে সুচেন অনেক বেশি রেগে যায় আর শিশিকে টর্চার করতে লাগে আর সে তাকে মারতে লাগে। শিশি নিজেকে বাঁচাতে গিয়ে তাকে একটা জিনিস দিয়ে আঘাত করে আর ওইটা তার মাথার মধ্যে লেগেছিল। এটা দেখার পর শিশি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্ট হিকে কল করে আর বলে, আমার হাতে হয়তো সে মারা গেছে, তুমি ইমুকে বলো আমাকে বাঁচাতে, প্লিজ আমাকে বাঁচাও। আর আমি এটা ইচ্ছে করে করিনি। শিশি অনেক বেশি ভয় পাচ্ছিল আর কান্না করছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট হিত তার কাছে আসে আর বলে, আপনার পিছনে ইমুর ফুল সাপোর্ট আছে। সে এই সিটির সবচেয়ে বড় লয়ারকে আপনার জন্য হায়ার করেছে আর আপনি নিশ্চয়ই বেঁচে যাবেন। শিশি জিজ্ঞাসা করে, ইমু আসেনি? অ্যাসিস্ট্যান্ট বলে, উনি এখন বিজ। আর সে তার কেসটাকে অনেক ভালোভাবে ফলো করায় আর শেষে সেলফ ডিফেন্ড হওয়ার কারণে শিশি বেঁচে যায় আর তার উপরে কোনো চার্জেস ফাইল হয়নি। কিন্তু তার একটা লস হয়ে যায়। সে যে বিজনেসটাকে এত বছর কষ্ট করে দাঁড় করিয়েছিল ওইটা ব্যাংকরাপের অনেক বেশি ক্লোজ এসে পড়ে তার খারাপ ইমেজের জন্য। এই সব কিছুকে নিয়ে শিশি প্রচন্ড কষ্টে ছিল আর সমুদ্রের পাশে হাঁটছিল। তখনই সে সামনে দিয়ে কাউকে আসতে দেখে। এটা আর কেউই ছিল না, ইমু ছিল, যাকে সে অনেক বছর পরে আজকেই প্রথমবার দেখেছিল। শিশি তাকে দেখেই দৌড়িয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর এটা অনেক লং হাগ ছিল। ইমো তাকে ছেড়ে যাওয়ার পরে অনেক বেশি কষ্টে ছিল আর এত বছর পরে দেখা হওয়াতে সেও তাকে তার থেকে দূর করে না। তারা দুজনে কান্না করছিল। একজন তার প্রমিসটাকে পূরণ করছিল আর আরেকজন অপরজনের স্বাধীনতার জন্য সবকিছুকে মেনে নিয়েছিল। তারপরে তারা একসাথে বসে কথা বলে। ইমো বলে, অনেকে এমন মনে করে যে ফিজিক্যাল সম্পর্কই ভালোবাসা।
আর না হয় বিয়ে করাকে ভালোবাসা বলে, কিন্তু আমার জন্য এমনটা ছিল না। আমার জীবনে ভালোবাসা ছিল তার কাছেও যেতে চাওয়া আর তাকে নিজের থেকে দূর করা। সেলফ কন্ট্রোলই আমার ভালোবাসা ছিল, যেটা আমি আমার প্রমিসের জন্য করেছি। আর আজকে আমি আমার প্রমিসটাকে পূরণ করেছি। তারপরে সে তাকে বাসার মধ্যে ড্রপ করার জন্য আসে। শিশি আবারও ওই ধুলার মধ্যে গিয়ে বসে পড়ে, যেখানে ইমু তাকে ধুলনা ঝুলাতো। ইমু বলে, তুমি তোমার জুতাগুলোকে পরে নাও, কিন্তু শিশি ছোটবেলার মতো আবারও তার জুতাগুলোকে পরছিল না। তখন ইমু নীল ডাউন হয়ে তাকে তার স্লিপারগুলোকে পরিয়ে দেয়। তখন শিশি তার ক্লোজ আসে আর বলে, আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আমাকে, তুমি তোমার প্রমিসটাকে পূরণ করে দিয়েছ। তুমি বিজনেস পর্যন্ত আমার খেয়াল রেখেছ, আর আমার ম্যারেজ বিজনেসটাকে আমাকে দিয়েছ। আর তুমি কোনোদিনও আমার ক্ষতি বা আমার সুযোগ নেওয়ারও চেষ্টা করোনি। প্রমিসটা তো পূরণ হয়ে গেছে, এখন তো ওই প্রমিসটা শেষ। তুমি যে আমার বিয়েটাকে দিয়েছিলে এটা ন্যাচারালি শেষ হয়ে গেছে। এরপরে আমি তোমাকে ডিজার্ভ করি, আর তুমি আমাকে। ইমু তাকে কিছুই বলে না, আর সে আবারও কোল্ড শাওয়ার নিতে যায়। তারপরে সে তার জীবনের সিদ্ধান্ত নিবে। সুচেন্ত এই পৃথিবী থেকে চলে গেছে, আর তার যাওয়ার পর শিশি এখন স্বাধীন হয়ে গেছে। পরের দিনে শিশির কাছে শিশির কাজিন আসে আর বলে, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। কারণ সে জেনে গিয়েছিল যে ইমু ফিরে এসেছে। এখন শিশির সাথে শত্রুতা করা তার জন্য একদমই ভালো হবে না, তাহলে আমি এই সোসাইটির মধ্যে থাকতে পারবো না। শিশি বলে, তুমি এখন নীল ডাউন হয়ে যাও আর নিজেকেই নিজে 100টা থাপ্পড় মারো। আর শিশি অনেক ভালোভাবেই নিজের সবটা রাগ তার উপরে বের করে। কাজিন তখন ইমোর দিকে দেখছিল, যাতে ইমো তার প্রতি দয়া হয়ে সে শিশিকে থামায়, কিন্তু ইমো তার কাছে আসে আর বলে, সে আমারও মান, সে একদমই আমার মতো, আর তার হৃদয়ের মধ্যে কোনোই দয়া নেই। এটা বলেই সে শিশিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। আর সে শিশির বিজনেসটাকে অনেক ভালোভাবে সামলায়, যেটা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল এটাকে একটু নর্মাল করে। একদিন শিশির দেখতে পায় যে ইমু বাসার মধ্যে নেই। তখনই অ্যাসিস্ট্যান্ট ওইখানে আসে আর ইমুর প্যান্ডেন্টটা তাকে দেয় আর বলে, মাস্টার শুধু এটাকেই বাসার মধ্যে ছেড়ে গেছে। এটা দেখে শিশি আবারও স্যাড হয়ে যায় আর ভাবতে লাগে, সে আবারও আমাকে ছেড়ে চলে গেছে। সে প্রচুর কষ্টে ছিল আর প্রচুর কান্না করে, আর ইমুর জন্য ওয়েট করছিল আর বিচের মধ্যে যায় যে হয়তো আমি ইমুকে ওইখানেই পাবো। এক স্মৃতি, ইমু তার কিছু কাজ শেষ করার জন্য গিয়েছিল, আর সে ইটালির মধ্যে তার সব কাজ শেষ করে ফেলে আর সবসময়ের জন্য হংকং এ শিফট হয়ে যায়। আর সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, সে তার প্রমিসটাকে অনেক ভালোভাবেই রেখেছিল। এখন তার উপরে কোনো প্রমিসই নেই। সে ফ্রিলি শিশিকে ভালোবাসতে পারতো আর শিশিকে তার জীবন সঙ্গীও করতে পারত। যাকে সে চাইতো সে এসেই শিশিকে হাক করে আর তাকে বলে, আমাদের দুজনকে আর কেউই আলাদা করতে পারবে না, আর আমার উপরে কোনো ওয়াদাই নেই। তারপরে আমরা দেখতে পাই যে তারা দুজন যেখানে প্রথমবার তাদের দেখা হয়েছিল ওই বাসার মধ্যেই তাদের বিবাহিত জীবন কাটাতে লাগে। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।